সাল 1882, তখন পুরো দস্তুর ইংরেজ শাসন, আর ইংরেজদের অত্যাচারে আমাদের দেশের মানুষদের তখন দুর্বিষহ অবস্থা। ইংরেজরা আমাদের দেশে সাধারণ নাগরিকদের, গরিব মানুষদের ওপর এত অকথ্য অত্যাচার করত, তার একটা জ্বলন্ত উদাহরণ হলো নুনের ওপরেও ট্যাক্স চাপানো। ইংরেজরা ঠিক করলো আমাদের দেশে কোনো নুন উৎপাদন করা চলবে না, বিদেশ থেকে আনা নুন সবাইকে কিনতে হবে এবং চড়া হারে ট্যাক্স দিয়ে সেই নুন কিনতে হবে। নুনের দাম এতটাই বেড়ে গেল যে সাধারণ মানুষদের পক্ষে নুন কেনা এক সমস্যার ব্যাপার হয়ে দাঁড়ালো। তার সঙ্গে আবার আইন এটাও জারি করলো যে যদি কেউ অবৈধভাবে ঘরে বেশি নুন মজুত করে রাখে তাহলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা চালু করা হবে এবং তাকে গ্রেপ্তার করা হবে এবং তার উপর চরম অত্যাচার করা হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যাতে অন্য কেউ সামান্য একটু নুনও ঘরে মজুত রাখার চেষ্টাও না করে। উত্তরাখণ্ডের, তৎকালীন উত্তরপ্রদেশের, হিমাচল প্রদেশের এক গ্রাম, একদম গরিব মানুষ অধ্যুষিত গ্রাম। হঠাৎ সেখানে ভারতীয় এবং ইংরেজ যৌথ পুলিশ বাহিনী হানা দিল এবং একটা বাড়িকে ঘিরে ফেলে এবার একটি লোককে মারতে মারতে টানতে টানতে বের করে নিয়ে গিয়ে পুলিশের জিপে ওঠালো। গ্রামের লোকজন এরকম দৃশ্য কখনো দেখেনি, তারা চারপাশে ভিড় করলো, দিয়ে একজন দেশীয় পুলিশ কর্মচারীকে জিজ্ঞেস করে জানলো যে ওই লোকটি নাকি 3 ড্রাম নুন বাড়িতে মজুত করেছিল এবং সেটা অবৈধ। এই জন্য তাকে মারতে মারতে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এবার বিচারে যা শাস্তি হবে, কঠিন শাস্তি হবে। গ্রামের লোকজন তো খুব ভয় পেয়ে গেল। এদিকে গ্রামে কোনো বাড়িতেই 1 ফোঁটা নুন নেই, কেউ কিনতে পারে না, গরিব মানুষ তো কোথা থেকে কিনবে। এবার নুন ছাড়া দিনের পর দিন রান্না, সবজির স্বাদ মুখে লাগে না, খাবারের স্বাদ মুখে লাগে না, কি করবে, কোনো উপায় নেই। তখন গ্রামের কয়েকজন মিলে ঠিক করলো যে ওদের গ্রাম থেকে বেশ অনেকটাই দূরে একটা পাহাড় আছে, সেটা নুনের পাহাড় নামে পরিচিত। ওই পাহাড় থেকে তারা চুপি চুপি নুন চুরি করে নিয়ে আসবে। ওরা জানতো যে ওই পাহাড়টা কিন্তু ইংরেজরা পাহারা দিচ্ছে। একদিন গ্রামের 6 জন মিলে ঠিক করলো তারা যত কষ্টই হোক নুন নিয়ে আসবে, গ্রামের প্রত্যেকটা মানুষের উপকারে লাগবে। অনেকটা নুন তারা ওই পাহাড় থেকে নিয়ে আসবে, কিন্তু সম্পূর্ণভাবে সরকারের চোখ এড়িয়ে, যেটা কিনা খুবই কঠিন। এবার ওদের দলে যোগ দিল, ওরা 4 জন ছিল, আর তার দলে 2 জন, ধর্মেশ ঠাকুর বলে একটি 22 বছরের তরতাজা যুবক এবং তার 72 বছর বয়সী দাদু সুমের ঠাকুর। এই 2 জন যোগ দিল। 72 বছর বয়স হলেও প্রচন্ড শক্তি এবং প্রচন্ড বুদ্ধিও থাকে। এবার তারা যথেষ্ট পরিমাণে খাবার দাবার সঙ্গে নিল, কারণ মোটামুটি 2 দিনের জার্নি, যেতে 2 দিন, আসতে 2 দিন, জঙ্গলেই তাদের রাতও কাটাতে হবে। এবার তারা সেই পাহাড়ের দিকে যেতে লাগলো, কিন্তু তারা কিন্তু সোজা পথে গেল না, যে পথে সবাই যাতায়াত করে সেই পথ তারা ধরল না। তারা গভীর জঙ্গলের মধ্য দিয়ে এমন পথ ধরল যেটা ইংরেজদের অজানা, এমনকি দেশীয় সিপাহীদেরও সেই পথ অজানা। শুধু এই ধরনের জঙ্গলে আশেপাশে গ্রামে বাস করা এই ধরনের মানুষজনই, পাহাড়ি মানুষজনই ওই পথের সন্ধান জানে, আর কিন্তু কেউ জানেই না। তারা ওই পথ ধরে যেতে লাগলো। গভীর জঙ্গল, পায়ে চলা পথ বলতেও যেটুকু সেটুকুও নেই, জঙ্গল ঠেলে ঠেলে তারা যাচ্ছে। আবার এই জঙ্গলে কিন্তু ভয়ও আছে। ভয় বলতে সাপের ভয় তো আছেই, এছাড়াও রয়েছে বিভিন্ন বন্য প্রাণীর হঠাৎ আক্রমণের ভয়, যেমন হিমালয়ান ব্ল্যাক বিয়ার, হিমালয়ের কালো ভাল্লুক, এরাও যখন তখন মানুষকে আক্রমণ করতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের অন্যান্য প্রাণী, বুনো শুয়োর, কুকুর, এদের আক্রমণের ভয়। আর সর্বোপরি চিতাবাঘ এবং রয়্যাল বেঙ্গল টাইগার, বড় বাঘের আক্রমণের কিন্তু খুবই ভয়। কারণ এইসব অঞ্চলে বাঘের হাতে প্রায় প্রতি মাসেই অনেক মানুষ মারা যায়, কিন্তু তাদের উপায় নেই।
তারা সোজা রাস্তা ধরে, যে রাস্তা ধরে সবাই চলাচল করে, সেই রাস্তা ধরে যদি যায়, সাথে সাথে তারা সরকারের নজরে পড়ে যাবে এবং তাদের সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, কোনোদিনই তাদের নুন আনা হবে না। এই জন্য তারা এই সুড়িপথ ধরে যেতে লাগলো। তারা যাচ্ছে, সতর্ক হয়ে যাচ্ছে, প্রত্যেকের হাতে একটি করে লাঠি। এভাবে যেতে যেতে দুপুরবেলা তারা জঙ্গলের মধ্যেই একটা জায়গা থেকে বসলো এবং সবাই মিলে সঙ্গে আনা খাবার ভাগ করে খেল। তারপরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার যেতে লাগলো। রাত্রে তারা জঙ্গলের মধ্যেই এক জায়গায় আগুন জেলে বসে রইল। শুকনো কাঠ কুটো জঙ্গল থেকে জোগাড় করে আনলো, এনে বেশ সতর্ক দৃষ্টি দিয়ে বসে রইল। নিয়ম করে 6 জনের মধ্যে 3 জন জেগে রইল পাহারা দেওয়ার জন্য, আর 3 জন ঘুমলো। পালা করে এইভাবে তারা রাতটা কাটিয়ে দিল। এরপর আবার পরের দিন ভোরের আলো ফুটতেই তারা যেতে লাগলো। দ্বিতীয় দিনে তারা সেই পাহাড়ের কাছে পৌঁছে গেল। দূর থেকে তারা দেখলো পাহাড়ের আশেপাশে কিন্তু অনেক পুলিশ পাহারা দিচ্ছে, প্রহরী অনেক রয়েছে, বন্দুক থাকে। কিন্তু তারা জানতো যে পাহাড়ের পেছন দিকটায় সরকার জানেই না ওই দিকের রাস্তা, এবং ওই দিক দিয়ে কেউ যায়ও না। যার জন্য তারা সামনের দিকের রাস্তা বাদ দিয়ে পেছন দিক দিয়ে চলে গেল। পেছন দিকে গিয়ে তারা দেখলো যে প্রচুর চাপ চাপ নুন, প্রচুর নুন। ওই পাহাড়টার থেকেই সরকারও নুন সংগ্রহ করে, এবং এত পাহারা বসিয়েছে তার কারণ হচ্ছে কেউ যাতে ওখান থেকে 1 ফোঁটা নুনও নিতে না পারে। এরা তো নির্ভীক। কিন্তু এদের যে হেড 72 বছরের সুমের সিং সবাইকে সাবধান করে দিল, কেউ কিন্তু একটুও খুঁড়বে না, কোনো আওয়াজ করবে না, তাহলে কিন্তু প্রহরীদের নজরে পড়ে যাবে, সাথে সাথে ওরা গুলি চালাবে। তখন ওরা কি করলো, প্রচুর পরিমাণে নুন ওখানে পড়েছিল, ঝুড়ো নুন এরকম প্রচুর পড়েছিল। ওরা বস্তা যে সঙ্গে নিয়ে গেছিল, বস্তার মধ্যে যতটা করে পারলো ওই নুন ভরতে লাগলো। এক একজনা মানুষের যতটা বহন ক্ষমতা, যতটা সে বইতে পারবে, বস্তায় ততখানি করে নুন তারা চটপট ভরে নিল। তারা কিন্তু একটুও নুন ভাঙেনি বা কাটেনি, ওই যা পড়েছিল মাটিতে সেগুলোতেই তাদের কিন্তু হয়ে গেল। 6 বস্তা কিন্তু কম কথা না। যে যার বস্তা মাথায় বা পিঠে নিল এবং তাড়াতাড়ি ওই জায়গা ছেড়ে বেরিয়ে আবার জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। এবার আবার তারা মাথায় বোঝা নিয়ে হাঁটতে লাগলো। অনেকটা তারা হেঁটে আসছে। এবার দুপুরের দিকে তারা এক জায়গায় খাবারের জন্য বসলো। তারা তো সঙ্গে খাবার নিয়ে এসেছিল, সেই খাবার থেকে বাঁচিয়ে রেখেছিল, কারণ তারা তো জানতো যে 2 দিনে যেতে 2 দিনে আসতে লাগবে, সেই মতো তারা খাবার নিয়ে এসেছিল। তারা গোল হয়ে বসে খাচ্ছে। হঠাৎ পেছনের দিকে একটা হালকা ডাল ভাঙার আওয়াজ তারা পেল। ভাবলো যে কোনো বন্য জন্তু, বাঁদর হবে বা কিছু হবে, পেছনে হয়তো ডাল ভাঙলো। তারা কিন্তু এটা জানতো না যে তারা যেমন জঙ্গলের এই নির্জন জায়গাটাকে বেছে নিয়েছে যাতায়াতের জন্য, হিংস্র বন্য জন্তুরাও কিন্তু তাদেরও পছন্দের এই নির্জন জায়গা, এখানে তাদেরও আনাগোনা, তারাও এখানে বিশ্রাম নেয় বা বসে থাকে। যাই হোক, এটাকে তারা কোনো কিছু মনে করলো না। খেয়ে দিয়ে এবার আবার তারা এগোতে লাগলো। মাথায় পিঠে বোঝা। তারা তখন ক্লান্ত বলতে ধরুন এই যে 2 দিন ধরে জার্নি করছে, এত নুন নিয়ে পিঠে বোঝা, এবার তো তাদের স্বাভাবিক আসার সময় যে তাদের একটা শরীরে এনার্জি ছিল, সেই এনার্জিটা তো এখন তাদের নেই। অল্প খাওয়া, 2 দিন ধরে কষ্ট করে যাওয়া, হেঁটে হেঁটে আবার বোঝা নিয়ে ফেরা, আর এনার্জি ফুরিয়ে গেছে। এবার একটা চড়াই আছে, পরের দিন তারা নিজেদের গ্রামে পৌঁছে যাবে, রাতটুকু পেরোলেই। এবার একটা চড়াই আছে, ওই চড়াইটা দিয়ে তাদের উঠতে হবে। এবার পরপর লাইন দিয়ে যাচ্ছে। প্রথমে 72 বছরের সুমের সিং, তারপরে তার নাতি ধর্মেশ সিং 22 বছরের, তারপরে আর 4টে যুবক ছেলে। হঠাৎ পেছনের লোকটির থেকে তীব্র চিৎকারের আওয়াজ তারা পেল। সঙ্গে সঙ্গে সবাই ঘুরে দাঁড়িয়ে দেখে একটা বিরাট বাঘ
লোকটির কোমর কামড়ে ধরেছে। সবাই তো ভয় পেয়ে গেছে, তাদের তো অস্ত্রশস্ত্র বলতে কিছুই নেই, হাতে শুধু একটা করে লাঠি। এবার তারা কি করে? বাঘটা প্রচন্ড হিংস্র দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। বাঘটা যে কখন চুপি চুপি পেছনে এসেছে তা কিন্তু তারা বুঝতে পারেনি। বাঘটা কিন্তু অনেক আগের থেকে তাদের লক্ষ্য করেছে, সে উপযুক্ত সময়ের অপেক্ষা করছিল। তারা যখন দুপুরবেলা খাওয়া দাওয়া করছিল, বাঘ কিন্তু তখনও তাদের কাছেই ছিল। আবার তারা হাঁটতে লেগেছে, বাঘ কিন্তু তাদের পেছন পেছন এসেছে। তার একটা কারণ, তারা যে হেঁটে আসছিল তাদের একটা কিন্তু কিছু মনে হচ্ছিল যেন পেছনে হয়তো কেউ আসছে, কিন্তু তারা বারবার ঘুরে তাকিয়েও কিছু দেখতে পায়নি, ওই জন্য ব্যাপারটাকে গা করেনি। কিন্তু তাদের একটা মনের মধ্যে একটা মনে হচ্ছিল যে কিছু একটা পেছনে আছে, কিছু একটা পেছনে আছে। যেহেতু কিছু দেখতে পায়নি ওই জন্য ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি, কিন্তু পেছনে এই বাঘটাই ছিল, সে তো দেখা দেয়নি। এইবার এরা চারজনের চেঁচামেচি করতে লেগে গেছে। 5 জন, 6 জন ছিল, একজনের হচ্ছে। বাঘটা কি করলো? মুহূর্তের মধ্যে সামনের 4 জনের উপরেই ঝাঁপিয়ে পড়লো এবং তার প্রচন্ড থাবায় 4 জনকেই মাটিতে শুইয়ে ফেলল। সাথে সাথে লাইনের প্রথমে থাকা সুমের সিং আর ধর্মেশ সিং পাহাড়ের উপর থেকে লাফ মেরে দিল। নুনের বস্তা সেখানেই পড়ে থাকলো, লাফ মেরে দিল। বাঘটা কিন্তু লক্ষ্য করেছে যে তারা লাফিয়ে পড়েছে। শিকার ফসকে যাওয়াতে সে প্রচন্ড আক্রোশে হুঙ্কার দিয়ে উঠল, কিন্তু এই 4টে শিকারকে সে পেয়ে গেছে, তার পক্ষে যথেষ্ট। ওই জন্য আর বাঘ কিন্তু তাদের পেছু নিল না, তাদের পেছনে আর লাফালো না। সুমের সিং আর ধর্মেশ সিং কিন্তু লাফিয়ে অনেকটা নিচে যেতে পারেনি, কারণ সেইখানটায় সামান্যই নিচে তারা গিয়ে পড়েছিল ঝোপ জঙ্গলের মধ্যে। এবার যতটা নিচে যেতে পারলে বাঘের আক্রমণের হাত থেকে বাঁচা যায় ততটা নিরাপদ জায়গায় তারা পৌঁছতে পারেনি। যাই হোক, তারা উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে দেখে ওখানে একটা এরকম শেডের মতো আছে, চাতালের মতো, যেটা উপর থেকে দেখা যাচ্ছে না সরাসরি। ওইখানে একটা ছোট্ট গুহার মতো আছে। ওরা সঙ্গে সঙ্গে ওইটায় আশ্রয় নেয়। 50 মিটার মাত্র তারা ওই ওপরে যে রাস্তা দিয়ে তারা যাচ্ছিল সেখান থেকে তারা নিচে গেছে। তারা শুনতে পাচ্ছে ওপরে মানে চলাফেরার আওয়াজ, বাঘটা যে পায়চারি করছে সেটা কিন্তু তারা শুনতে পাচ্ছে। তারা পরিষ্কার বুঝতে পারছে বাঘটা এলাকা ছেড়ে যায়নি। 4-4টে শিকার পেয়েছে, সে কখনো যায়? সে তো চূড়ান্ত মানুষ খেকো, তো বুঝতেই পারা যাচ্ছে। দাদু নাতির তো তখন অবস্থা সঙ্গীন, ভয় তারা আধমরা। যাই হোক, বেশ কিছুক্ষণ বসার পর দুজনেই আস্তে আস্তে সম্বিত ফিরে পেল। এবার অন্ধকার, ব্যাপারটা তো তারা সবকিছুই বুঝে উঠতে পারছে না। আস্তে আস্তে অনেকটাই তাদের ঠাউর হলো। তারা প্রতি মুহূর্তে ভাবছে বাঘটা এবার কিন্তু নেমে আসবে এবং তাদের দুজনকেও হত্যা করবে। তারা এই রাত্রের নিস্তব্ধ অন্ধকারে বাঘটা নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজও পাচ্ছে। বাঘটা বেশ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর মাঝে মাঝে এসে মাথা ঝুঁকিয়ে ধারের দিকে, খাদের দিকে দেখছে ওদের দেখা যায় কিনা, কিন্তু ওদের দেখতে সে পাচ্ছে না। তার কারণ একটা ছোট শেড আছে, সেই শেডের তলায় যে ছোট্ট গুহা আছে, ওরা তার মধ্যে নিরাপদে ঢুকে পড়েছে। বাঘটা যদি ওদের দেখতে পেত তাহলে নির্ঘাত ওপর থেকে লাফ করত, এটা একদম নিশ্চিত। কিন্তু যেহেতু দেখতে পাচ্ছে না ওই জন্য বুঝে উঠতে পারছে। এবার ওইখানে সুমের সিং দেখে বেশ কিছু ঘাস আছে যেগুলো হাতে গায়ে লাগলে জ্বালা করে, কাঁটা। তাড়াতাড়ি করে দুজন মিলে কিছু ঘাস বা এরকম ডালপালা যতটা হাতের সামনে ছিল উবড়ে আনলো, এনে গুহার মুখে ভালো করে দিয়ে দিল। রাতটা তাদের কাটাতে হবে তো গুহায়। বাঘ যদি নেমেও আসে ওই গুহায় ওই কাঁটার হয় যাতে ঢুকতে না পারে, কারণ বাঘেরাও জানে যে
কোন কাঁটা তাদের পক্ষে বিপজ্জনক, কোন ধরনের গাছ এড়িয়ে চলতে হবে। সুমের সিং যেটা খুব ভালো করে জানত। তারা চুপচাপ ওই গুহায় বসে রইল। এবার ধর্মেশ সিং, যে 22 বছরের তরতাজা যুবক, সে তার দাদুকে বলছে, দাদু, এইভাবে বসে থাকলে হবে না, আমরা তো ওপরেও উঠতে পারবো না, বাঘ তো আমাদের ধরে ফেলবে, ও তো ওখানেই বসে আছে, ও তো নড়ছে না। আবার যখন তখন কিন্তু ঘুরেও নিচে অনুসন্ধান করতে আসবে। মানুষকে বাঘ বলে কথা, ওদের বুদ্ধি প্রচন্ড, যখন তখন অনুসন্ধান করতে আসবে। তাহলে এক কাজ করি, আমি চুপচাপ ওই পাহাড়ের কাছে ফিরে যাই। পাহাড়ের কাছে ফিরে গিয়ে ওইখানে যে প্রহরীকে দেখেছি, আমি চুপি চুপি গিয়ে তার উপর লাফিয়ে পড়বো এবং তাকে মেরে, তাকে হত্যা করে তার কাছ থেকে বন্দুকটা ছিনিয়ে আনবো। তারপর হাতে বন্দুক পেয়ে গেলে আমরা উপরে উঠে গিয়ে বাঘটাকে গুলি করে মারবো, তারপর আমরা চলে যাব। এই প্রস্তাবে বৃদ্ধ সুমের সিং হেসে উঠলেন, বললেন, নাতি ভাইয়া, অতই সহজ মনে করছো যে তুমি এখান থেকে ওই পাহাড়ে যাবে, সেখানে ওই প্রহরীকে হত্যা করবে, তার বন্দুক আনবে, বন্দুক দিয়ে সঙ্গে সঙ্গে বাঘটাকে গুলি করে মারবে? মুখে বলা যতটা, কাজে করা ততটা নয় গো ভাইয়া। এসব প্রসঙ্গ বাদ দাও, চুপচাপ এখন বসে থাকো। দাদুর কথা শুনে নাতি তখন কিছুক্ষণ বসে রইল। বেশ ক ঘন্টা পরে আবার বলল যে, দাদু, এইভাবে বসে থাকলে আমরাও বাঘটার হাতে মারা পড়ব, এই উপায়টা আমাকে করতেই হবে। দিয়ে ধর্মেশ সিং বেরিয়ে পড়ল। 22 বছরের তরতাজা যুবক ধর্মেশ সিং, ও আস্তে আস্তে পাহাড়ের কাছে গিয়ে পৌঁছল। কিন্তু ও যতই চুপি চুপি যাক না, প্রহরী তাকে দেখে ফেলছে। ঠিক ও সেই মুহূর্তে প্রহরীর ওপর ঝাঁপিয়ে পড়লো, প্রহরী ওর ওপর ঝাঁপিয়ে পড়লো। দুজনের ধস্তাধস্তিতে বন্দুকটা হাত থেকে পড়ে গেল প্রহরীর, এবং সেটা পাহাড়ের খাদ দিয়ে অনেক নিচে পড়ে গেল। তখন দুজনের হাতাহাতি হতে লাগলো। কিন্তু ধর্মেশ সিং জানতো না যে ওই প্রহরীর পায়ে জুতোর কাছে একটা ছুরি আছে। প্রহরীর সাথে সাথে ওই ছুরিটা চালিয়ে দিল ধর্মেশ সিংকে লক্ষ্য করে, আর ধর্মেশ সিংও পাহাড় থেকে, উঁচু জায়গা থেকে একটা লাফ দিল। কিন্তু ওই ছুরির আঘাতে তার পায়ের অনেকটা অংশ কেটে গেল। এবার ধর্মেশ সিং নিচে পড়ে গেল, খুব একটা নিচে নয়, কিছুটা নিচে। প্রহরী উঁকি মেরে দেখলো, তাকে দেখতে পেল না। ধর্মেশ সিং শট করে হামাগুড়ি দিয়ে সরে পাহাড়ের মানে যে ঢাল বরাবর নিজেকে লুকিয়ে ফেলেছিল, যার জন্য প্রহরী আর তাকে দেখতে না পেয়ে আর তার দিকে মন দিল না। সে বন্দুকটা হারিয়ে গেছে, সে চলে গেল নিজের আস্তানার দিকে। আর ধর্মেশ সিং, তার পা তখন অনেকটা কেটে গেছে, গল গল করে রক্ত বেরোচ্ছে, তার সঙ্গে পায়ে যন্ত্রণাও হচ্ছে। সে ওই অবস্থায় ওই পা নিয়ে আবার অতটা হাঁটতে হাঁটতে সেই গুহায় ফিরে এল তার দাদু সুমের সিং এর কাছে। সুমের সিং পুরো ব্যাপারটা দেখলো, দেখে খুব ভয় পেয়ে গেল। সে পুরো পরিষ্কার বুঝলো কি হয়েছে এবং নাতির কাছে সবটাই তো শুনল। এবার সেদিনকেও আস্তে আস্তে রাত হয়ে গেল, মানে আরো একটা রাত কেটে গেল, পুরো দিন কেটে আরো একটা রাত। তারা আবার ওই কাঁটাগুলোকে যথাস্থানে দিয়ে বসে রইল। এবারে সব থেকে বড় সমস্যা কি দেখা দিল, আগের দিন ওরা কোথায় ছিল লুকিয়ে গুহায়, বাঘটা কিন্তু ট্রেস করতে পারেনি। কিন্তু দ্বিতীয় দিন ধর্মেশ সিং এর পা কেটে গেছে, রক্তের গন্ধ, বাঘটা কিন্তু এবার রক্তের গন্ধ শুকছে, ও কিন্তু রক্তের গন্ধ পাচ্ছে। এবার এই রক্তের গন্ধ ধরে বাঘ ঠিক পৌঁছে যাবে এই গুহায়। এইটা মনে পড়তেই 72 বছরের বৃদ্ধ সুমের সিং এর গায়ে কাঁটা দিয়ে উঠল। আর তো বাঘকে ঠেকানো যাবে না। আবার ঠিক সে তারা বুঝতে পারছে যে বাঘ কিন্তু সারা দিনে রাতে ওই অঞ্চল ছেড়ে যায়নি, ওই 4টে মৃতদেহকে আগলে ওইখানেই বসে আছে এবং এদের অপেক্ষা। রক্তের গন্ধ সে পাচ্ছে, এইবার সে ঠিক এদের আস্তানা খুঁজে বার করবে। সঙ্গে সঙ্গে দাদু নাতিকে বলল, নাতি, যেভাবে হোক আমাদের এই অঞ্চল ছেড়ে বেরোতে হবে,
এবং ওই পাহাড়ের ওপরের দিকেই উঠতে হবে। আমরা কি করব, অনেকটা দূরে গিয়ে ওই পাহাড়ের ওই উঁচুতেই উঠতে হবে, কারণ যাবার ওই আমাদের একটাই রাস্তা, দ্বিতীয় কোনো রাস্তা নেই। যা থাকে কপালে ওইখানেই আমাদের উঠতে হবে। এবার ধর্মেশ সিং খোঁড়াতে খোঁড়াতে দাদুর সঙ্গে যেতে লাগলো। রাস্তায় তারা একটা গাছ পেল, বেশ উঁচু গাছ। তখন সুমের সিং বলল, এই গাছটায় উঠে পড়ি, অনেকটা উঁচুতে উঠতে পারলে ওপরে কি ঘটছে না ঘটছে, বাঘ কোথায় আছে আমরা অনেকটা আঁচ করতে পারবো, তার সঙ্গে বাঘের হাত থেকেও বাঘ যদি আসে অনেকটা নিরাপদ থাকা যাবে। এই বলে সুমের সিং গাছে উঠে পড়লো, আর ধর্মেশ সিংও কষ্ট করে ওই পা নিয়ে গাছে উঠে গেল এবং অনেকটা উঠে বেশ কিছুক্ষণ বসে থাকার পর সুমের সিং উপর দিকে লক্ষ্য করে দেখলো বাঘটাকে কোথাও দেখা যাচ্ছে না, কিন্তু বুঝতে পারছে বাঘটা ওখানে কোথাও ঘাপটি মেরে আছে, ওঁত পেতে আছে। তখন সুমের সিং ধর্মেশ সিংকে বলল, মানে দাদু নাতিকে বলল, তোমার পক্ষে কষ্ট হলেও একটা কাজ তোমাকে করতে হবে এক্ষুনি। কি না, যে গুহাটার কাছে আমরা ছিলাম, আমরা যখন লাফিয়ে পড়েছি তখন একটা নুনের বস্তা আমাদের সঙ্গে সঙ্গে ওর কাছাকাছি পড়েছে। তোমাকে একটু নেমে গিয়ে ওই বস্তার থেকে যতটা সম্ভব নুন সংগ্রহ করে নিয়ে এসো। নাতি দাদুর এই মনোভাবে হঠাৎ অবাক, যে ব্যাপারটা কি, নুন সংগ্রহ করে আনবো কি কারণে? বলছে তুমি যাও, কারণ আছে। এবার কষ্ট করে ধর্মেশ সিং গাছ থেকে নামলো। তার তো মনে ভয় ছিল, বাঘ কিন্তু যখন তখন আক্রমণ করতে পারে, নিচে নেমে। কিন্তু তার দাদু সুমের সিং বুঝতে পেরেছিল বাঘ ওপরেই রয়েছে, সে নিচে নামেনি, কারণ ওই মৃতদেহগুলো সে খাচ্ছে। এবার দাদুর কথা শুনে নাতি আবার কষ্ট করে হেঁটে ওই গর্তের কাছে ফিরে গিয়ে দেখে হ্যাঁ বস্তাটা পড়ে আছে, কিন্তু ওই বস্তাটা ছিঁড়েও গেছে, আর অতটা নুন সে নিয়ে যেতে পারবে না। তাই নিজের কুর্তিটা খুলে তলার দিকে একটা গিঁট মেরে যতটা পারলো নুন ওর মধ্যে ভরে, ঝুড়ো নুন তো ওর মধ্যে ভরে গিঁট মেরে পিঠে ফেলে নিয়ে এসে আবার ওই গাছে উঠে পড়লো। এবার দাদু আর নাতি প্ল্যান করে গাছ থেকে নেমে পড়লো। নেমে পড়ে আরো প্রায় 100 গজ মতন সোজাসুজি গেল, গিয়ে ওই 100 গজ মতো গিয়ে ওই রাস্তাটা ওপরে যে রাস্তাটা আছে তাদের যাবার রাস্তা, যেখানে বাঘটা রয়েছে, তার থেকে 100 গজ 150 গজ মতন দূরে গিয়ে তারা ওই রাস্তাটার উপর উঠল। বাঘ তো শ্রবণ শক্তি প্রচন্ড, কিছু একটা অনুভব করছে যে সে যেখানে আছে মৃতদেহগুলোর কাছে, ওখান থেকে অনেকটা দূরে কিছু একটা নড়াচড়া হচ্ছে, সে যার জন্য সেদিকে তাকিয়ে রয়েছে। দাদু কি করলো, ওদের কাছে সবসময় মানে আগুন জ্বালানো জিনিস থাকতো, বিড়ি টিড়ি খেত বা চুরুট টুরুট খেত, তো আগুন জ্বালানো সরঞ্জাম। দাদু দেখলো কি ওইখানে অনেক শুকনো ঘাস আছে, সঙ্গে সঙ্গে ওখানে আগুন লাগিয়ে দিল। নাতি বলছে কি এখানে আগুন জ্বালাচ্ছ কেন, কি হবে? বলছে তুমি চুপ করে থাকো, দেখো আমি কি করি। আমাদের তো কোনো রাস্তা নেই বাঁচার, ওই বাঘ আমাদের ধরবেই, আমরা কখনোই নিরাপদে বাড়ি পৌঁছে যেতে পারবো না, তাই মরবো জেনেও একটা শেষ চেষ্টা বলে ওই ঘাসে আগুন দিয়ে, ঘাস চটপট চটপট করে ধরে গেল, শুকনো পাহাড়ি ঘাস। এইবার ওই আগুন দেখে বাঘ উঠে দাঁড়ালো। বাঘ বুঝতে পারছে না এই আগুন কোথার থেকে এলো, তার কাছে একটু অবাক কাণ্ড। আগুনের রং যেমন হয় লাল, লালচে হলুদ। সে দুপায়ে গিয়েও এলো দেখতে যে ব্যাপারটা কি, কারা এই আগুন জ্বালছে। তার অনুসন্ধানী দৃষ্টি, কিন্তু আগুনের উল্টো দিকে এরা দুজন থাকায় তার দৃষ্টি আটকে যাচ্ছে। তবুও বাঘ সেখান থেকে নড়ছে না, সে বুঝে নিতে চাইছে ব্যাপারটা কি, আগুনটা কে জ্বাললো, এবং আগুনটা একটুখানি স্তিমিত হয়ে গেলেই সে এই পারে এসে ব্যাপারটা যাচাই করে দেখবে, এবং যদি তার স্বীকার করার কিছু হয় তখন তো ছেড়ে কথা বলবে না। এ ব্যাপারটা কিন্তু বৃদ্ধ সুমের সিং বুঝে গেছিল। সে সঙ্গে সঙ্গে ওই বস্তায় যাতে করে তার নাতিকে দিয়ে নুন আনতে পাঠিয়েছিল, কিছুটা নুন নিয়ে ওই আগুনের উপর দিয়ে দিল। যেই না দিয়ে দেওয়া, আগুনের রংটা পাল্টে গেল,
একটা উজ্জ্বল রং হলো, মানে তাকানো যাচ্ছে না এমন একটা প্রচন্ড উজ্জ্বল একটা রং হলো, মানে কোনো কথায় বোঝানো যাবে না। এই যে কি ধরনের উজ্জ্বল হলো কোনো ভাষায় বোঝানো যাবে না। আর সাথে সাথে বাজি ফোটার মতন ফটাফট ফটাফট আওয়াজ হতে লাগলো। বাঘটা এই ধরনের আগুনের সঙ্গে কোনোদিনই পরিচিত নয়, তার চোখ ঝলসে যেতে লাগলো এবং এই বাজি ফাটার আওয়াজে সে যথেষ্ট ভয় পেয়ে গেল। তখন সুমের সিং আরো কিছুটা নুন নিয়ে ওই আগুনের মধ্যে ছড়িয়ে দিল, আরো খানিকটা জায়গা আগুনটা ছড়িয়ে গেল বেশি, আর তার সঙ্গে সেরকম আওয়াজ, ফট ফট করে আওয়াজ আর তীব্র ঝলসানি। বাঘটার কাছে সম্পূর্ণ অপরিচিত এই আগুন, এই আলো, তার চোখ ঝলসে যাচ্ছে, সে তাকাতে পারছে না। বাঘটা তখন ওই মৃতদেহগুলোকে ছেড়ে দিয়ে নিচের দিকে নেমে চলে গেল। লক্ষ্য করলো সুমের সিং কিন্তু এটা, যে বাঘটা চলে গেল। এই সুযোগের অপেক্ষায় সে করছিল। সঙ্গে সঙ্গে নাতিকে নিয়ে আগুনের একটা, যেখানে একদমই আগুন ছিল না সেইখানটা দিয়ে তারা অপর পাশে পৌঁছে গেল। গিয়ে দেখে তাদের সঙ্গীদের মৃতদেহ ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, পচা দুর্গন্ধ বেরোচ্ছে। খুব কষ্ট হলো। যারা তাদের সঙ্গে এসেছিল এতটা পথ, ফেরার পথে তাদের এই মর্মান্তিক পরিণতি দেখে খুব কষ্ট হলো। তবুও এক মুহূর্ত দেরি না করে দুজনে দুটো নুনের বস্তা তুলে নিল। তুলে নিয়েই ওই আগুনের বেড়াজাল টপকে এদিকে এসে তারা চড়াই ভেঙে হাঁটতে লাগলো নিজেদের গ্রামের দিকে। এই ব্যাপারে একটা কথা আপনাদের বলি, বাঘটা কিন্তু আগে থেকেই ওই অঞ্চলে মজুদ ছিল এবং সে যথেষ্ট মানুষ খেত, কিন্তু তারা যখন যাচ্ছিল তখন কিন্তু সে আক্রমণ করেনি, তারা ফেরার সময় আক্রমণ করেছিল। তার কারণ ধুরন্ধর বুদ্ধিবাদী, সে জানে, সব থেকে বড় কথা তার অভিজ্ঞতা আছে। মানুষ যখন, সে খুব ভালো করে জানে যে মানুষ ওইখান দিয়ে যায়, ওই পাহাড়ে যায়, নুন সংগ্রহ করে, আবার আসে। এর আগে একটা কথা আপনাদের বলা হয়নি, তারা যখন সবাই ছিল দলে 6 জন, ফেরার সময় তারা যখন গোল হয়ে বসে খাওয়া দাওয়া করছিল, একদল পশুপালক ওইখান দিয়ে যাচ্ছিল, তাদের সঙ্গে কুকুর ছিল, ভেড়া ছিল, গরু ছিল। তারাও তাদের সঙ্গে কিছুক্ষণ বসে গল্প টল্প করে তারপরে চলে গেছে। বাঘটা কিন্তু তাদেরও আক্রমণ করেনি, তার কারণ তারা সংখ্যায় অনেকজন ছিল, তাদের সঙ্গে কুকুর ছিল, তারপরে মোষ ছিল, বাঘ এগোয়নি। বাঘ সুযোগের অপেক্ষায় ছিল। এই বাঘটা শিকার তাদেরই করে যারা ওই পাহাড়ে যায়, যাবার সময় কিচ্ছু বলে না, কারণ তারা তখন তরতাজা থাকে, তারা খুব সতর্ক থাকে। কিন্তু খুব ভালো করে জানে যখন ওই পাহাড় থেকে তারা ফেরে এবং পিঠে বা মাথায় ওই বোঝা নিয়ে ফেরে, তখন তারা একে তো বোঝার চাপ, তাই ক্লান্ত হয়ে পড়ে, আর সেই সুযোগটাই এই বাঘটা নেয়, তখনই তাদের আক্রমণ করে, যেটা ঠিক এদের ক্ষেত্রেও করেছিল। আগে থেকেই কিন্তু বাঘ এদের লক্ষ্য করেছিল, তাদের যেতে দিয়েছিল। তারা যখন ফিরে এতটা এসেছে, ঠিক চড়াইটা উঠছে, খুব ক্লান্ত, তখনই বাঘ তার মূর্তি ধরলো এবং আক্রমণ করলো। এই এত বুদ্ধিমান একটা প্রাণীকে আপনারা কিভাবে বিশ্লেষণ করবেন? যাই হোক, শেষ পর্যন্ত সুমের সিং আর তার নাতি ধর্মেশ সিং অনেক কষ্ট করে তার পরের দিন নিজেদের গ্রামে ফিরে আসতে পারল। তারা গ্রামে ফিরে আসলো প্রায় 4-5 দিন পরে। তাদের দেখে, তারা 2 বস্তা নুনও নিয়ে এসেছিল, তাদের দেখে তাদের পরিবারের মুখে হাসি ফুটলো, তারা আনন্দ করতে লাগলো। কিন্তু তাদের সহযাত্রী বাকি 4 জনের পরিবারে তখন হাহাকার।